টাকার লোভে তারা স্টুডেন্টদেরকে মালয়েশিয়াতে ইনপুট করতে পারলেই তারা টাকাটা পেয়ে যাচ্ছে। তো এই জন্যই তারা স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে মালয়েশিয়াতে আনার চেষ্টা করে। এজেন্সিগুলো বাংলাদেশি স্টুডেন্টদেরকে প্রপার গাইডলাইন দেয় না। তারা তাদেরকে এমনভাবে বোঝায় যে তুমি অন টাইম দিয়ে যাচ্ছ আর ওই দেশে গেলে সব ম্যানেজ হয়ে যাবে, একদম ইজি। বাট যখন সে আসে এই দেশে তখন ফেস করে প্রবলেমগুলো। যারা ইংলিশ ভালো জানে না অথবা আত্মীয় স্বজন কেউ থাকে না, তাদের প্রচুর স্ট্রাগল করতে হয়। আপনার পড়াশোনার খরচ চালাতে হয়তো ফুল টাইম জবই করতে হচ্ছে, সেই জন্য আপনার পড়াশোনা নষ্ট হবে না। আপনার ওই পরিকল্পনা যদি নষ্ট হয় যে ইউকেতে যাবেন, আপনার তো ভালো রেজাল্ট করতে হবে। রেজাল্ট ভালো করতে হলে অনেক পড়তে হবে। তো এটা আপনি কিভাবে ম্যানেজ করতেছেন মালয়েশিয়ায়? আসলে ডিউটি করার পর যে টাইমটা পাওয়া যায় ওই টাইমটা হচ্ছে 12 ঘন্টা ডিউটি করার প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম বের করে ফেলি, যেটার জন্য আর কি স্টাডির জন্য ব্যয় করি। আমাদের হচ্ছে মাস্টার্সে হচ্ছে ক্লাস থাকে খুব কম, মেনলি হচ্ছে সপ্তাহে 2 দিন, শনি আর রবিবার। শনি রবি 2 দিন ক্লাস। তাছাড়াও হচ্ছে আমাদের মাস্টার্স প্রোগ্রাম 1 বছরের, সেখানে হচ্ছে 2 মাস করে আমাদের হচ্ছে কোর্স প্ল্যান, এক একটা হচ্ছে প্রোগ্রাম। তো 2 মাসে প্রথম মাস ক্লাস থাকে, দ্বিতীয় মাসে ক্লাস থাকে না। প্রথম মাসে আমি ক্লাসে ব্যয় করি আর দ্বিতীয় মাসে যে শনি রবি আমি ছুটিটা পাই ওই ছুটিটা আমি স্টাডির মাধ্যমে ব্যয় করি সময়টা। আর পাশাপাশি হচ্ছে আমার কোনো এক্সাম বেস মাস্টার্স নয়, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বেস মাস্টার্স। তো যে কারণে আমার এখানে একটা সুযোগ সময় বের করতে পারছে অনেকটা। হ্যাঁ, এই মালয়েশিয়া এদিক দিয়ে একটা সুবিধা আছে কি, মালয়েশিয়া থাকা খাওয়া লিভিং কস্ট যেটা, সেটা মোটামুটি ঢাকা শহরের মতো। স্টাডিটা কন্টিনিউ করতে গেলে আমাকে ওই নেক্সট ইয়ারে যে টিউশন ফিটা সেটা ম্যানেজ করতে হবে, আর সেই জন্যই আমাকে জব করতে হচ্ছে। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা মালয়েশিয়াতে আসে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। তো ওরা আসার পর ফ্যামিলির চাহিদা থাকে যে যেহেতু মালয়েশিয়া অর্থাৎ একটা দেশে চলে গেছে, সে মাস্টার্স কমপ্লিট করবে, তারপর ফ্যামিলিকেও তারা চালাবে। তো যে কারণে ওরা ওয়ান টাইম পেমেন্ট করে, মানে যখন আসে তখন একটা টাকা দেয় ফ্যামিলি থেকে, পরবর্তীতে তারা দিতে চায় না। তো যখন মালয়েশিয়া চলে আসে একটা স্টুডেন্ট, আসার পরবর্তীতে সে ফ্যামিলিকেও সাপোর্ট করতে হচ্ছে, নিজেও করতে হচ্ছে, নিজেও চলতে হচ্ছে। তো একটা সময় গিয়ে দেখা যায় কি, সে যখন টিউশন ফির সময় আসে তখন সে টাকাটা ম্যানেজ করতে পারে না, যে যত টাকা দিতে হবে তখন ম্যানেজ করতে না পেরে তখন সে পড়াশোনাটা ছেড়ে দেয়, অবৈধ হয়ে একটা পার্মানেন্ট জবে ঢুকে অবৈধ হয়ে সে টাকা ইনকাম করতে থাকে। তখন হচ্ছে প্রবাসীদের মতন সে জীবনযাপন করতে থাকে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই প্রবলেমটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেস করে। আর এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম এজেন্সিগুলো এটার জন্য আমি মনে করি দায়ী। কারণ এজেন্সিগুলো বাংলাদেশি স্টুডেন্টদেরকে প্রপার গাইডলাইন দেয় না। আমার মাস্টার্স কমপ্লিট হতে খরচ হবে প্রায় 7 লাখ টাকা। তো আমাকে যেভাবে ওরা বুঝাইলো যে প্রথম 4 লাখ টাকা দিয়ে যাচ্ছি আর 3 লাখ টাকা 1 বছর পর দিলেও সমস্যা নেই। বাট আমি যখন এসে বুঝলাম যে না, 3 মাস 1 বছর না, সেটা আমাকে 7 মাস পরেই দিতে হচ্ছে। তো এই জায়গায় আমি কিছুটা ঘাবড়িয়ে গেলাম। এখন থেকে আমি প্ল্যানিং করে টাকা কিভাবে ম্যানেজ করে কিভাবে আমি টিউশন ফির জন্য জোগাতে পারি সেভাবে সেভিংস করতে শুরু করলাম। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা সে কাজটা করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে 7 মাস পর যখন প্রায় 3 লাখ থেকে 4 লাখ টাকা দিতে হয় মাস্টার্সে যারা আসে, তো ওদের এই প্রবলেমটা ফেস করতে হয়। কিন্তু বাংলাদেশি যে এজেন্সিগুলো তারা তাদেরকে এমনভাবে বোঝায় যে তুমি অন টাইম দিয়ে যাচ্ছ আর ওই দেশে গেলে সব ম্যানেজ হয়ে যাবে, একদম ইজি। বাট যখন সে আসে এই দেশে তখন ফেস করে প্রবলেমগুলো, তখন সে আসলে কাউকে বলতেও পারে না, ফ্যামিলিকেও বোঝাতে পারে না। কারণ সে অলরেডি ফ্যামিলিকে বুঝিয়ে চলে আসছে অন টাইম একটা টাকা নিয়ে, যে দ্বিতীয়বার ফ্যামিলির কাছ থেকে চাইবে সে একটা পরিবেশ থাকে না। এর ভিতরে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি এজেন্সিরা যখন একটা স্টুডেন্ট মালয়েশিয়াতে আনে, প্রায় 5,000 রিঙ্গিত তারা বোনাস পায় ইউনিভার্সিটি থেকে। যখন প্রথম পেমেন্টটা করে ওই প্রথম পেমেন্ট থেকেই তারা পেয়ে যায়। তো 5,000 বাংলাদেশি টাকায় আসে অলমোস্ট 1.5 লাখ টাকার উপরে। এই টাকার লোভে তারা স্টুডেন্টদেরকে মালয়েশিয়াতে ইনপুট করতে পারলেই তারা টাকাটা পেয়ে যাচ্ছে। তো এই জন্যই তারা স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে মালয়েশিয়াতে আনার চেষ্টা করে। তো আনার পর তাদের দায় সারা, তারা আর খোঁজখবর রাখে না স্টুডেন্টদের। তখন স্টুডেন্টদের নিজে বাসা খোঁজা, একটা চাকরি ম্যানেজ করা অনেক টাফ হয়ে পড়ে। তো যাদের পূর্ব পরিচিত লোক থাকে মালয়েশিয়াতে, ফ্রেন্ড অথবা আত্মীয় স্বজন, তারা সহজেই চাকরি খুঁজে পায়। এবং যারা ইংলিশে ভালো জানে তারা চাকরির অভাব হয় না, চাকরি ম্যানেজ হয়ে যায় সহজে। কিন্তু যারা ইংলিশ ভালো জানে না অথবা আত্মীয় স্বজন কেউ থাকে না, তাদের প্রচুর স্ট্রাগল করতে হয়। আমার এমনও স্টুডেন্ট আমি পেয়েছি যারা 3 থেকে 4 মাস পুরো চাকরি পায় নাই। বাড়ি থেকে যে টাকা নিয়ে আসছিল সে টাকা 1 মাসে শেষ হয়ে যাওয়ার পর সে দিনে একবেলা খেয়ে
3 মাস অতিবাহিত করেছে, এরকম আচ্ছা, লং আচ্ছা। টাইম। তো পরবর্তীতে সে যখন কিছুটা পরিচিত হয়েছে বাংলাদেশি ভাইদের সাথে, তখন কারোর মাধ্যমে সে চাকরি একটা ম্যানেজ করে এখন চলতেছে। এরকম অনেক স্টুডেন্টদের সাথে আমার পরিচয় আছে। এই তথ্যগুলো খুবই কাজে দেবে স্টুডেন্টদের, আর তারা এই বিষয়ে সাবধান থাকবে আশা করি। এখন এই যে মালয়েশিয়া আপনি স্টুডেন্ট, আপনার প্রবাসী জীবন, আপনি এক জায়গায় কাজ করতেছেন, আপনার ভাষাগত কোনো প্রবলেম কি হয় মানুষের সাথে যোগাযোগ করতে? সেদিক থেকে আমি বলবো মালয়েশিয়া বেস্ট, কারণ মালয়েশিয়া হচ্ছে ইংলিশ হলে সব জায়গায় চলা যায়। মালয়েশিয়াতে প্রতিটা জায়গায় ইংলিশ চলে, ইংলিশে কথা বলে। আর তাছাড়া মালয় ভাষা ওইরকম জানা লাগে না, কিংবা চাইনিজ, মালয়েশিয়ান পাশাপাশি চাইনিজরাও এখানে আছে। তো ওইটা কোনো ফ্যাক্ট না, তবে আপনি ইংলিশ হলে সব জায়গায় চলতে পারবেন। এখানে হচ্ছে ইংলিশ মেইনলি হচ্ছে, মালয়েশিয়া ইংলিশ নির্ভর একটা কান্ট্রি বলা চলে। বিদেশে হচ্ছে সবচেয়ে ভালো এবং আশার সংবাদ হচ্ছে এখানে আপনি পূর্ব পরিচিত না থাকলেও যখন আপনি দেখবেন বাংলা ভাষায় কথা বলছে অথবা চেহারা দেখে বোঝা যায় সে বাঙালি, আপনি গিয়ে নিজ থেকে যদি কথা বলেন, হেল্প চান, তারা হেল্প করে। চাকরির আচ্ছা। ক্ষেত্রে হোক কিংবা যে কোনো প্রয়োজনে তারা সবসময় মানে আপন ভাইয়ের মতনই পাশে থাকে। আচ্ছা, আচ্ছা, সেদিক আচ্ছা। দিয়ে একটা পজিটিভ দিক আমি মনে করি।